নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে একটা বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে যে কথাগুলো বলেছেন তার মধ্যে থেকে দু তিনটে বিষয় আমার মনে হয় খুব পরিধানযোগ্য। এক, ভারতের থেকে কোনো রকম বিপদের আশঙ্কা নেই, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই হবে। সম্পর্কে হয়তো এখন একটু মেঘ জমেছে, কিন্তু সেই মেঘ কেটে যাবে। ভারতীয় গণমাধ্যম ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বলে যে প্রচার করছিল, ইউনূস দাবি করেছিলেন সেই প্রচার মিথ্যে। এখন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে ভারতীয় সংবাদ মাধ্যমের এই ধরনের প্রচার কিছুটা হলেও বন্ধ হয়েছে। দুই, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কের রসায়ন সম্পর্কে বিশ্ববাসী অবহিত। 20শে জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দায়িত্ব নেবেন। তার ক্যাবিনেটে অনেকে ভারত বন্ধু, যেমন বিদেশ সচিব মার্কো রুবিও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালজ, প্র্যাকটিসিং হিন্দু ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাওয়াড, FBI এর ডিরেক্টর কাশ প্যাটেল, ওদিকে বিবেক রামস্বামী, তারপর AI এর পরামর্শদাতা কৃষ্ণান, এরা সব আছেন। তো এরা র্যাডিক্যাল ইসলামের বিরোধী, NGO কালচারের বিরোধী এবং এরা ঘোষিতভাবে ভারত বন্ধু। ইউনূস স্বীকার করে নিয়েছেন যে ট্রাম্প এবং মোদির সম্পর্কের যে রসায়ন, এই রসায়ন বিশ্ববাসী জানে এবং আগামী দিনে বাংলাদেশ আমেরিকার সম্পর্কের অবনতি হতে পারে। ইউনূস যে ডেমোক্র্যাট প্রশাসন বা বিশেষত ক্লিন্টন দম্পতির একেবারে কোলের ছেলে, সেটাই সবাই জানেন। ট্রাম্প যখন প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তারপরে জিতলেন, তখন শেখ হাসিনা একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন ট্রাম্পকে অভিনন্দন জানাতে। তখন নাকি ট্রাম্প বলেছিলেন, ওয়্যার ইজ দিস মাইক্রো ফিন্যান্স গাই? ইউনূস গ্রামীণ ব্যাংক, মাইক্রো ফিন্যান্স, এই ব্যবসা ফেঁদে কোটি কোটি ডলার রোজগার করেছেন। তারা বিরাট অংশ ডেমোক্র্যাটদের তহবিলে দান করেছেন। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন খুব খারাপ সময় এলো পৃথিবীতে। ট্রাম্প এগুলো বলেননি। এবং ইউনূসের বাংলাদেশের ক্ষমতা দখলের পিছনে আমেরিকার ডিপ স্টেটের যে ভূমিকা ছিল, সেটা আর কোনো গোপন বিষয় নয়, এরা সবাই জানেন। আর নির্বাচনের আগেই, আমেরিকার নির্বাচনের আগেই, দীপাবলির কয়েকদিন আগে ট্রাম্প যেভাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন, বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে এই বিষয় হতে দিতেন না, তখন এটা স্পষ্ট যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সম্পর্কে শীতলতা আছে। এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক হবে বা পাকিস্তানের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক হবে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী কি চান সেটাকে অগ্রাধিকার দিয়েই তার কৌশল স্থির করবেন। এ সম্পর্কে কারুর মনে কোনো যেন সংশয় না থাকে, আয়োটা অফ ডাউট না থাকে। তাই 20শে জানুয়ারি যত এগিয়ে আসছে, তত ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের লোকজনদের ধুকপুকানি বাড়ছে। সেজন্য ইউনূস বলেই দিয়েছেন সাক্ষাৎকারে যে ভারতের দিক থেকে তিনি কোনো থ্রেট অনুভব করছেন না। আবার দেখুন, জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, তার উপদেষ্টা হিজবুত তাহরিরের জঙ্গি মাহফুজ, আরো অনেকে বারে বারে বলছেন যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে আমরা কোনো সুবিধা দেব না। আসিফ নজরুল এটাই বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করছে, তাদেরকে বাংলাদেশের মাটি থেকে তাড়াতে হবে, এসব তো বলেছিলেন। কিন্তু ইউনূসের বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ গদি বাঁচাতে হলে এখন ভারতকে ফিলার পাঠাতে হবে, বন্ধুত্বের বার্তা দিতে হবে। যদিও এটা সুদী বৃদ্ধ ইউনূসের একটা প্লয়, সে মনে প্রাণে ভারত বিরোধী, মনে প্রাণে দেশবিরোধী শক্তির
একজন সমর্থক এবং মুক্তিযুদ্ধ বিরোধী, নিজেও বিরোধী, সেই জন্য পাকিস্তানের সঙ্গে সে এত হবনবিং করতে চাইছেন। সেই জন্য ইশাক দার 12 বছর বাদে পাকিস্তানে কোনো বিদেশ মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এবং ইশাক দার বলেছিলেন যে বহুদিন বাদে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেলাম। 53 বছর পর করাচি থেকে পণ্যবাহী জাহাজ আসছে, আইএসআই এর তৎপরতা বেড়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে সমরাস্ত্র কিনবে, বিমান কিনবে, ইত্যাদি ইত্যাদি। যত এই সমস্ত কিনবে, বরাদ দেওয়া হবে, সরকারি টাকায় কেনা হবে, কাটমানি কমিশন খাবে উপদেষ্টারা, ব্যুরোক্রেসি, এটাই তো নিয়ম। পাকিস্তানেও হয়, বাংলাদেশেও হয়। এই যে নিম্ন আদালতের বিচারক, বিচার বিভাগের সঙ্গে যুক্ত যারা আধিকারিক, তাদের একটা ট্রেনিং দেওয়ার কথা ছিল। 2017 সালে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়, সম্পূর্ণ নিখরচায় ভারত ট্রেনিং দেবে, 50 জন আসবেন, একদম ঠিক হয়ে গেছিল। ইউনূসও আপত্তি জানাননি। কিন্তু আপনার 5ই জানুয়ারি বাংলাদেশের আইন উপদেষ্টার দপ্তর, মানে জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে না, এটা হচ্ছে না, কারণ তাদের ধারণা যে ভারতে গিয়ে জুডিশিয়ারি সম্পর্কে প্রশিক্ষণ নিলে তাদের নাকি ব্রেন ওয়াশ হয়ে যাবে। এই আসিফ নজরুল, অনেকে বলেন যে তার চারিত্রিক স্খলনও আছে অনেক, এবং তিনি একজন হিপোক্রিট এবং জঙ্গিবাদের সমর্থক। তাহলে যেই ইউনূস ভারত সম্পর্কে একটু নরম অবস্থান নিলেন, তখন দেখুন জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, এই যারা বিচার বিভাগের সম্পর্কিত মানুষজন যাদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল, সফর চূড়ান্ত ছিল, সেটা বাতিল করে দিলেন। অর্থাৎ বাংলাদেশ একটা সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করতে পারছে না ভারত সম্পর্কে। যদি ইউনূস আর তার সহযোগীরা ভয় পাচ্ছেন যে 20শে জানুয়ারির পর আমেরিকা কঠোর অবস্থান নেবে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যা বিশ্বের মানুষ জানেন। ট্রাম্প নির্বাচনের আগেই সরব হয়েছিলেন। 20শে জানুয়ারির পর ট্রাম্প কোন মূর্তি ধারণ করবেন সেটা সম্পর্কে ইউনূসের মনে সংশয় আছে। তাই ভারতকে তেল দেওয়ার জন্য ইউনূস বলেছেন যে ভারতের থেকে কোনো তিনি বিপদের আশা করছেন না। কিন্তু তার ছাত্ররা বলুন, তাদের উপদেষ্টারা বলুন, জামাত বলুন, হেফাজত বলুন, তারা সবাই ভারত বিরোধিতার জিগির তুলছেন, লোককে খেপাচ্ছেন, এবং এই ন্যারেটিভ বাংলাদেশের মানুষকে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. খাওয়ানোর চেষ্টা করছেন। ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান, ভারতের থেকে বিপদের আশা করছেন না, আর চিন্ময় প্রভু বিনা বিচারে জেলে আটকে আছেন। বহু সাংবাদিক, মানবাধিকার কর্মীর বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। চট্টগ্রামের মানুষ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্তর বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। প্রায় 80 ছুঁচি এই ভদ্রলোক। তাহলে ইউনূসের মুখে এক, কাজে এক, পুরোটাই দ্বিচারিতায় মোড়া। এই বৃদ্ধ সুদী বুঝতে পেরেছেন যে এইভাবে যে তিনি ক্ষমতা এনজয় করছেন, নিরাপত্তার ঘেরাটোপে থাকছেন, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তিনি রয়েছেন, যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোথায় আছে মুখ্য উপদেষ্টা কেউ জানে না। তাহলে এই সরকারটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, মানুষের জনাদেশ নেই। কিন্তু ইউনূস জীবনের উপান্তে এসে একটা ক্ষমতা পেয়েছেন, তো সে ক্ষমতা তিনি ছাড়বেন কেন? বাংলাদেশের মানুষের স্বার্থ দ্বারা তার কোনোদিনই অগ্রাধিকার ছিল না। তার গ্রামীণ ব্যাংক, মাইক্রোফিন্যান্স, নিজের পরিবার পরিজন, সতীর্থদের স্বার্থ সুরক্ষিত রাখাই তার প্রায়োরিটি, এবং সেটা তিনি করছেন। এখন বুঝেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে তার গদি টলবল হতে পারে, সেই জন্য তিনি ভারত সম্পর্কে নরম বার্তা দিচ্ছেন। সাক্ষাৎকারে সেটাই তিনি বলেছেন। দেখুন, ট্রাম্প ক্ষমতায় আসলে আর একজন খুবই উৎফুল্ল হবেন। তিনি হচ্ছেন পাকিস্তানের জেলে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রিচার্ড গ্র্যানুয়েল বলে এক ভদ্রলোককে স্পেশাল এনভয় হিসাবে ট্রাম্প নিযুক্ত করেছেন। তিনি নর্থ কোরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশের বিষয়গুলো নিয়ে
দেখবেন তার বিদেশ সচিব হওয়ার কথা ছিল, কিন্তু তিনি হননি, সেখানে ভারত বন্ধু মার্কো রুবিও হয়েছেন। তাই এই ভদ্রলোক বলেছেন যে ইমরান খানকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য জেলে পুরে রাখা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসলে পরে আমেরিকার সরকার চাইবে ইমরানকে জেল থেকে মুক্ত করে দেওয়া হোক, এবং ইমরান খানও বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা এর কারণ। আমেরিকা যারা স্ট্রং পাকিস্তানি লবি আছে, যারা ট্রাম্পের সমর্থক, তাদের কথা ভেবেই কিন্তু ট্রাম্প এই সিদ্ধান্তটা নিয়েছেন। শেষ পর্যন্ত শাহবাজ শরীফ সরকারের উপর প্রবল চাপ তৈরি হয়েছে। এখন শাহবাজ শরীফকে কনসিড করতে হবে, তিনি আমেরিকার দাবি মেনে ইমরানকে মুক্তি দেবেন, নাকি তিনি বলবেন জেল থেকে মুক্তি দিলাম, ইমরান থাকুন, বাণীগালাতে থাকুন বা এতে থাকুন, জামান পার্কে থাকুন। এখন অনেকে বলছেন যে ইমরানের স্ত্রী বুশরা বিবি, তিনি হচ্ছেন ইমরানের দলের সর্বশক্তিমান একজন ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান এস্টাবলিশমেন্টের সঙ্গে ইমরানের সমঝোতার বিষয়ে কথাবার্তা চালাচ্ছেন। আগামী দিনে তিনি আরো ক্ষমতার অধিকারী হবেন। তাকে অনেকে বলছেন যে পাকিস্তানি এস্টাবলিশমেন্টের ট্রোজান হর্স। পাকিস্তানের এই বুশরা বিবি আর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুজনেই সম্পর্কে কিন্তু একটা কথা বলা হচ্ছে, হয় এরা ডার্ক হর্স নইলে ট্রোজান হর্স। ইমরান এবং ট্রাম্পের প্রশাসন ওভারল্যাপ করেছিল। ট্রাম্প 2017 থেকে 21 পর্যন্ত ছিলেন, ইমরান 18 থেকে 22 পর্যন্ত ছিলেন। তার মধ্যে হোয়াইট হাউসে ইমরানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, প্রভূত প্রশংসা করেছিলেন। আবার ট্রাম্পই বলেছিলেন যে সন্ত্রাস বিরোধী কাজে আমেরিকার সাহায্য পাকিস্তান ঠিকভাবে কাজে লাগাচ্ছে না। তারপর তো সেনাবাহিনীর সঙ্গে ইমরানের গোলমাল। ইমরানের অভিযোগ ছিল যে আমেরিকা এবং ব্রিটেন সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে। 22 সালে তখন আমেরিকার ক্ষমতায় ডেমোক্র্যাট জো বাইডেন, ব্রিটেনে কনজারভেটিভ পার্টি, এখন বদলে গেছে, ব্রিটেনের লেবার, এখানে রিপাবলিকান। জেরমি করবিনের নেতৃত্বে ব্রিটেনের এমপিরা সরব হয়েছেন ইমরান খানকে যাতে ইমিডিয়েটলি মুক্তি দেওয়া হয়। ট্রাম্পের স্পেশাল এনভয়ও একই কথা বলছেন। তার কারণ হচ্ছে শাহবাজ শরীফ কিছু কিছু কাজ করেছেন, যেমন তিনি ব্রিক্সের সদস্য হতে চান, তিনি রাশিয়া থেকে তেল নেবেন, পাকিস্তান ইরান একটা অভিন্ন ইসলামিক কারেন্সি চালু করতে যায়। এরা ব্রিটেন আমেরিকা কারোর পছন্দ হয়নি, তাই তারা চাপ সৃষ্টি করছেন ইমরানকে মুক্তি দেওয়ার জন্য। তাহলে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর দুটো দেশে পালাবদল হওয়ার সম্ভাবনা। এক, বাংলাদেশে ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, ইস ডেজ আর গেটিং নাম্বার। ইউনূসকে প্যারিস যাওয়ার বিমান ধরতে হবে, তার উপদেষ্টাগুলো হয় দেশ ছেড়ে পালাবেন, নইলে আগে যে কাজ করতেন সেই কাজে ফিরবেন। এবং পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিতে বাধ্য হবে শাহবাজ শরীফের সরকার, যে সরকার টিকে আছে সেনাবাহিনীর সমর্থনে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আমাদের পড়োশী দুটো দেশে বড়সড় পরিবর্তন হবে ক্ষমতার ভর কেন্দ্রে 20শে জানুয়ারির পর, যখন ট্রাম্প আনুষ্ঠানিকভাবে আমেরিকায় দায়িত্ব গ্রহণ করবেন। এটা আজ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস নিজে গদি বাঁচাবার জন্যই ভারত সম্পর্কে মিষ্টি মিষ্টি কথা বলছেন। একটা কথা আছে না, দুরাত্মার ছলের অভাব হয় না। ইউনূস নামক দুরাত্মা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য হঠাৎ করে নিজের অবস্থান 180 ডিগ্রি বদল করেছেন। এই সুদি ইউনূসকে বিশ্বাস করলে আমাদের কিন্তু ফল ভুগতে হবে। আশা করি ভারতীয় এস্টাবলিশমেন্ট ইউনূসের whereabout সম্পর্কে সম্যক রূপে ওয়াকিবহাল। তাই ইউনূসের শুকনো কথায় আর চিরে ভিজবে বলে মনে হয় না।